হাসপাতালে 100 গজের মধ্যে নেশা দ্রব্যের কোনো দোকান রাখা যাবে না। পূর্ব মেদিনীপুরে একাধিক হাসপাতাল পরিদর্শনের পর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে ইনডোরে নিষিদ্ধ মোবাইল ফোন, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, শোনাবো। হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ 100 ইয়ার্ড কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদ দোকান থাকবে না। এটা আইন আছে, আমরা দেখে নিলাম। সে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। হাসপাতালের মধ্যে গুটখা, পান, সিগারেট খাওয়া যাবে না। কেউ সেবন করলে ফাইন হবে। আমি বলে দিয়েছি আমাদের ডিএম সাহেবকে। হাসপাতাল চত্বরের যারা অন্তর্বিভাগে থাকবেন, আইপিডি, তাদের মোবাইল ফোন ব্যবহারযোগ্য নয়। কেউ নিয়ে ঢুকতে পারবে, কারণটা বলে দিচ্ছে। যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে, মানে নার্সরা। বাকিরা নেবে না কেন? এখানে প্রচুর মহিলা পেশেন্ট থাকে, তাহলে মহিলা বাড়ির লোক থাকতে পারে। রোগীর গায়ের কাপড় কোথায় কতটা আছে, আব্রু বেআব্রুর ব্যাপার আছে। সেখানে কেউ যদি হাতে মোবাইল নিয়ে ঘরে, আমার সন্দেহ হতেই পারে আমার ছবি উঠছে। সেই কারণে হাসপাতালের মধ্যে মোবাইল ফোন বর্জন। বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাম্রাজ্য এই মুহূর্তে স্ক্যানারে। যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, তা যে সমস্ত কারবারের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, আদৌ কি নিয়ম মেনে হতো টুলু মণ্ডলের সেই কারবার? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল টুলু মণ্ডলের? জানতে চেয়ে এবার মোহাম্মদবাজার পঞ্চায়েতে চিঠি পাঠালো মোহাম্মদবাজার থানার পুলিশ। কোনো অনুমতি নেওয়া হয়নি, পাল্টা চিঠি পঞ্চায়েতের। মোহাম্মদবাজার ফরেস্ট অফিসের পাশে পার্কিং লটে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়াই হয়নি, জানালো পঞ্চায়েত। টুলু মণ্ডলের কারবার কি ট্রেড লাইসেন্স ছাড়াই চলছিল? কারণ এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একবার দেখাবো। এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে টুলু মণ্ডলের, এই হচ্ছে যে জায়গা, সেটা হচ্ছে পার্কিং লট, যেখানে হচ্ছে সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরকম যা টুলু মণ্ডলের যে লেখা হচ্ছে এমএসপি অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্টের ট্রাক এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং প্রচুর এখানে যে পাথর, বালি, সেই সবটা রাখা রয়েছে, যেটা হচ্ছে পুলিশ হচ্ছে এই গোটা জায়গাটাকে হচ্ছে সিল করেছে। এখানে পুলিশের নিরাপত্তা, সেই নিরাপত্তাও বসানো হয়েছে। যেটা অভিযোগ হচ্ছে যে এই জায়গায় যেখানে হচ্ছে ট্রেড লাইসেন্স ছাড়াই কি এটা চলছিল? কারণ প্রশ্নটা উঠছে এই কারণেই, কারণ হচ্ছে ইতিমধ্যে এই যে জায়গা, এই জায়গায় হচ্ছে বিএলএন এলআরও তিনি হচ্ছেন হানা দেন। হানা দিয়ে এখান থেকে প্রচুর বালি, সেটা কিন্তু আনঅথরাইজডভাবে স্টোর করা ছিল বলে তিনি অভিযোগ করেন এবং এফআইআর করতে বলেন টুলু মণ্ডলের বিরুদ্ধে। এফআইআর হয়। এফআইআর হওয়ার পরের দিনই কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশ তারা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটি হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। এই যে বিশাল বড় এলাকা, বিঘার পর বিঘা জমি জুড়ে এই পার্কিং লট, এই পার্কিং লটে যে বিষয় সংক্রান্ত বিষয় এবং টুলু মণ্ডলের রোড কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয় একেবারে চিঠি দিয়ে যে কাগজপত্র, নথিপত্র সেটা চেয়ে পাঠানো হয়। সেটা হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত এই চিঠি পাওয়ার পরবর্তীকালে তারা জানায় যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে এই মণ্ডল স্টোন প্রোডাক্ট বা টুলু মণ্ডলের যে সংস্থা, যে এই যে পার্কিং লট, এই পার্কিং লট সংক্রান্ত বিষয় কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আদৌ কি ট্রেড লাইসেন্স ছিল না ট্রেড লাইসেন্স ছিল না? ট্রেড লাইসেন্স ছাড়াই কি এভাবে কারবার চলতো? এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। বিশাল এলাকা জুড়ে পার্কিং লট এবং যেখানে অবৈধভাবে এতদিন ধরে পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল বিভিন্ন জায়গা থেকে, সেরকম অভিযোগ সামনে আসছে। গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বলছেন কোনো রকম লাইসেন্স তাদের কাছে চাওয়াই হয়নি। আর এখানেই প্রশ্ন উঠছে, পিছনে তাহলে কোন প্রভাবশালীর হাত ছিল? কার মদতে এতদিন ধরে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল? পঞ্চায়েত প্রধান কি বলেছেন, শোনাবো। মোহাম্মদবাজার থানা থেকে একটা চিঠি করেছিল, তাতে ওরা জানতে চেয়েছিল 7/7/26 তারিখে। এতে জানতে চেয়েছিল যে আমার ওই যে পার্কিংটা আছে, ওই পার্কিংটা কোনো ট্রেড লাইসেন্স আমার জিপি থেকে নিয়েছি কিনা, বা রোড কনস্ট্রাকশন যে কাজ হয় সেখানেও কোনো আমাদের এখান থেকে কোনো কাগজপত্র নিয়েছি কিনা। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না। আমি সত্যি কথা বলছি
যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন, ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করেই মূলত টুলু মণ্ডলের এই সাম্রাজ্য রাজস্ব ফাঁকি দিয়ে গড়ে তোলা হয়েছিল। টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মধ্যেই পুলিশও থাকতো। আসল না নকল ডিসিআর তখন বোঝাই যায়নি, দাবি করেছেন টুলু মণ্ডলের ডিসিআর গেটের প্রাক্তন কর্মী। টুলু মণ্ডলে একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। এটা নিয়ম মানে সেফটি হিসাবে রয়্যালটিটা কাটতো, 4 টন পার পিছু 100 সেফটি করে রয়্যালটি। রয়্যালটির দাম ছিল 990 টাকা। আমরা ওই লেখতাম যে সেফটি কত সেফটি রয়্যালটিটা আমরা কাটছি বা কত টন মাল আছে, রসিদ স্লিপটা দেখে আমরা রয়্যালটিটা কাটতাম। এই টোলগেট কার ছিল? আমরা জানতাম যে টুলু মণ্ডলের টোলগেট। কবে অবধি কাজ করেছে? এই ভোটের গণনা হওয়ার আগে পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে বিজেপি কিছু লোক এসে রয়্যালটি গেটের তালা মেরে দেয়। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআর টাকা সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন না, ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল যেটা বলছে মানুষ, কিন্তু আমরা যা কাজ করতাম, আমরা কাজ করাকালীন বুঝতে পারতাম না যে এটা নকল না অরিজিনাল। এখানে কি নিয়ম ছিল? একবারে আপনাদের পুরো টিম থাকতো কি একটা? 4 জন 5 জন করে থাকতাম। একটা কাউন্টার রসিদ দিয়ে স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো যে এত এত সেফটি রয়্যালটি। ফাঁকি দেওয়া কোনো জায়গা, কোনো লরি দ্বারা বেরোতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। কেন, কিভাবে ফাঁকি কারণ কি নির্দেশ ছিল আপনাদের কাছে? এইখানে নির্দেশ কিছু নয়, এখানে নির্দেশ বলতে ও যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে যে বিনা রয়্যালটিতে আসছে, ওইটাই। সমস্ত জায়গায় অর্থাৎ সমস্ত জায়গায় একটা টিম তৈরি থাকতো এই ডিসিআর গেটে, যাতে সবাই ডিসিআর কেটে তবে বেরোতে পারে। ওরকম যা বটে বটে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে ধরা না। তিনি 2 বছর ধরে এই যে ডিসিআর গেট রয়েছে টুলু মণ্ডলে, সেই ডিসিআর গেটে তিনি কাজ করতেন এবং যে তিনি বলছেন যে একেবারে একটা নির্দিষ্ট টিম থাকতো, যে টিম সবসময় ডিসিআর গেটের চারপাশে হচ্ছে পাহারা দিত। এমনকি তারা এখন বুঝতে পারছেন, তার দাবি যে ডিসিআর আসল না নকল কোনো কিছু বুঝতেন না, তখন পুলিশও থাকতো, মাঝে মধ্যে দেখতো। এই বিষয়ে কিন্তু তিনি তুলে ধরছেন। এই ডিসিআর কেন এত গুরুত্বপূর্ণ? প্রাসাদ থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা সংক্ষেপে ডিসিআর। অভিযোগ, এই ডিসিআর জাল করে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিল টুলু। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ছাপাখানার কর্মী কি বলছেন শোনাবো। ডিসিআর যেটা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো? এই ছাপাখানে এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। গত 29শে জুলাই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েই প্রথম এই টুলু মণ্ডল বা নাজিবউদ্দিন মণ্ডল তার নাম সামনে আসে। আর এবার মঙ্গলকোটে টুলু মণ্ডলের আর এক আত্মীয়ের বাড়িতে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা। বীরভূমের পাথর সম্রাট মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশ আধিকারিকরা যান। ইফাজুল হকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ঘরের তালা ভেঙে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। ঘরের ভেতরে ট্রাঙ্ক ব্যাগ থাকলেও তা ছিল ফাঁকা। টুলু মণ্ডলের এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি রয়েছে মঙ্গলকোটে, ইফাজুল হক। সেই ইফাজুল হকের বাড়িতে গতকাল রাতের বেলায় অর্থাৎ আজকে গভীর রাতে
সেখানে পুলিশ আসে এবং এই যে ইফাজুলের যে ঘর রয়েছে সেই ঘরের দরজা আজ একেবারে যে তালা রয়েছে তা ভেঙে ভিতরে ঢোকে এবং এই ভিতরে ঢুকে সেখানে কিন্তু তল্লাশি চালায় পুলিশ এবং সেখানে একটি ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কটি খোলে এবং দেখা যাচ্ছে এখানে একটি তালা, এই তালাটিও কিন্তু ভাঙা হয়েছে এবং এই ট্যাঙ্কটি খুলে দেখা হয়েছে, যদিও ট্যাঙ্কের মধ্যে কিছু পায়নি। 3 দিন আগেই কিন্তু ইফাজুল এসেছিল এবং এই ট্যাঙ্ক থেকে কিছু সরিয়ে নিয়ে গেছে নাকি সেটাও যেমন বিষয়, তেমনি এখানে 3 দিন আগে যখন ইফাজুল এসেছিল, ইফাজুল এখানে থাকে না, মাঝে মাঝেই বাইরে থাকে এবং এই ব্যাগটা নিয়ে এসেছিল, এই ব্যাগটাও সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এইখানেই কিন্তু পুলিশকে সব থেকে বেশি ভাবাচ্ছে যে এই ধরনের বড় ট্যাঙ্ক, এই একটা ব্যাগ ইফাজুল নিয়ে এলো 3 দিন আগে তার মঙ্গলকোটের বাড়িতে, কিন্তু ব্যাগগুলো সম্পূর্ণ ফাঁকা। এই ব্যাগে যদি টাকা বা সোনা নাও থাকে তাহলে তো এই ব্যাগগুলোতে কাপড় চোপড় আর কিছু থাকার কথা, কিন্তু সেগুলো ফাঁকা কেন? এই যে ফাঁকা ব্যাগ, এই যে ফাঁকা বাক্স, এইগুলোই কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। কারণ এর আগে ইফাজুলের এখানে কেন এলো এই বাড়িতে 3 দিন আগে, কেন ব্যাগ নিয়ে এলো, এগুলো যেমন ভাবাচ্ছে সেমনি ভাবাচ্ছে যে ব্যাগগুলো কেন ফাঁকা রয়েছে, সেখানে জামা কাপড় থেকে শুরু করে কোনো কিছু নেই কেন? তাহলে কি এই ব্যাগের মধ্যেই টুলু মণ্ডলের বিপুল যে টাকাটা রাখা ছিল এবং সেগুলো কি সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে পুলিশ। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পুলিশ এসেছিলেন 12:15টায়। আমাদের এদিকে বারান্দার দিকে লাইট মারছিলেন আর এইদিকে আমার স্বামীকে ডাকছিলেন জানলা দিয়ে আমরা খুললাম, উঠেন আমি থানা থেকে এসেছি, দিবে যে চাবিটা বার ধরে যা খুলে দেন, চাবিটা আমার স্বামী দিলে দিবে যে আপনাকে খুলতে হবে না, আমাকে দেন, আমি চাবিটা খুলে দিই বার ধরে যান। তারপরে আমার এই ইফাজুলের ঘরে খুলছিল, দিশা ওদের ছবি তুললো, ভিডিও ক্যামেরা করছিল। ইফাজুল কি হঠাৎ করে প্রচুর পয়সা করেছিল? না, তা বলতে পারছি না, ওনাদের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা আসেন, আমাদের সাথে রাগ কথাও নাই, কিছুই নাই। ফের দলের একাংশকে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের অত্যাচারীদের ভুলবেন না, ভুলে গেলে ডিমের অভিমুখ বদলে যেতে পারে। পুরসভায় যাতায়াত বাড়িয়ে দিলে দল ব্যবস্থা নেবে। বেআইনি নির্মাণ হলে প্রমোটারের সঙ্গে যোগাযোগ করবেন না। আর কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এই অত্যাচার ভুলে যাবেন না, এই অত্যাচারীদের যদি ভুলে যান তাহলে ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার প্রশাসন করবে। বেআইনি প্রমোটিংকে যদি কেউ দেখেন সেটা চিঠি লিখে জানাবেন। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না। শুক্রবারের পর ফের একবার রবিবার অর্থাৎ আজ দলের একাংশকে নিশানা করেন কড়া বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য সিন্ডিকেট এবং তোলাবাজি নিয়ে, এবং তারপর নিজের অবস্থান স্পষ্ট করে বললেন কেউ কেউ নিজেকে স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোন অংশ দলে নেই, দু একটি জায়গায় ছোটখাটো বিচ্যুতি আছে, তাদের সংশোধিত হতে বলা হচ্ছে কর্মীদের, তারাই তাদের সংশোধিত করে দেবেন। বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না। কেউ কেউ নিজেদের স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন এলাকায়। এর আগে গত শুক্রবারও কিন্তু দলের একাংশকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেদিন কি বলেছিলেন, শোনাবো। আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে।
যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। রাজ্য বিজেপির সভাপতির মতো একই সুরে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, আমাদের বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত। তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এই খবর আমাদের কাছে আছে। এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন নতুন অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। রাজ্য বিজেপির সভাপতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী যখন দলের একাংশকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছেন, তোলাবাজি সিন্ডিকেট নিয়ে একেবারে কঠোর বার্তা দিচ্ছেন, তখন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন শোনাব। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন, এর আগে দেখেছি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন। অর্থাৎ একটা সরকার 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, একটা দলের রাজ্য সভাপতিকে দলটা 2 মাস হয়েছে সরকারে এসছে, বলতে হচ্ছে যে এইভাবে তোলাবাজি চলবে না। বিজেপির জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, নিজেদের মধ্যে দখলদারির গোষ্ঠীবাজির মারামারি, এগুলো তো সবাই চোখের উপর দেখতে পাচ্ছেন। প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসের সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।